সারাদিনই বৃষ্টি হয়েছে আজ। মেঘের কোচিং টিউশন কিছুই নেই। রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না। সেই যে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ। মেঘ স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিন বিকেলবেলায় ছাদে যেত। ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যায়। আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশীর নেই। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে। গাছেরা অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবটাই ফুল গাছে ভরপুর। নয়নতারা, বেশ কয়েক রঙের গোলাপের গাছ, পর্তুলিকার গাছ, তবে বিকেলবেলাতে ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ, যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে, এত গাছ কে আনলো? তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না, তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখলো সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20-30টা ছবিও তুলেছে ফুলের আর গাছের। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ। এদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেলো মেঘ। নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরে। সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখে মাথা নুইয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে। দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে, ফুল ছিঁড়েছিস কেন? মেঘ ঢোক গিলে মৃদু কণ্ঠে বলল, সরি। আবির পুরু কণ্ঠে শুধালেন, সরিটা আমায় না বলে গাছকে বলিস। মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রদয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নিরেট কণ্ঠে ডেকে উঠল, শোন। মেঘ এখানেই দাঁড়িয়ে পড়েছে। কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। নিষ্পলক তার দৃষ্টি, চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে। অধর সরে আছে কিছুটা দূরে। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন, হ্যাঁ। তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস না যেন। মেঘ বশীভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবিরও এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখে মুখে। 2 ফোঁটা অশ্রুর দাগ হয়ে গেছে। সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে গেছে। গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল জ্বলজ্বল করছে। আবিরের দুর্বদ্ধ দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ। কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল, একটু পর আবার বের হব। অষ্টাদশী পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠে শোধালো,
গতরাতে কি বলেছি তোকে মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অন্য কাউকে বলি করে দিতে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘও আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল। মেঘ সেখানে থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে, স্পেশাল গিফট, সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পরই ফোনে কল বেজে উঠল। বন্যা কল দিচ্ছে। তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ। বন্যা, আসসালামু আলাইকুম। মেঘ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? বন্যা, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? মেঘ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই তোকে এত গাছ কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আবির ভাই। কি? আবির ভাই? আটকে ওঠে বন্যা। মেঘ পুনরায় বলে ওঠে, হ্যাঁ, কবে আনছেন জানি না, কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হয়নি রুম থেকে, আর ছাদেও যাই না অনেক দিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ, ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ। আসার সময় আবির ভাই বলছিল এগুলো নাকি আমার। বন্যা উদ্লিত ভঙ্গিতে বলল, বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়েই গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছেন। মেয়ে খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাবনি। আর হ্যাঁ, সকালবেলায় আসিস, ঠিক আছে? বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়িতে অথবা করিডরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘও তখনই বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরে জান্নাত আপু আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আস্তে আস্তে নিচের দিকে একবার তাকায়। চোখ পড়ে সোফায় বসায় আবির ভাইয়ের দিকে। এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছেন, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয়, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে। কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে, আর মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে এই মেয়েকে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেয়ে কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10-15 মিনিটের মধ্যে জান্নাত আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু। মোটামুটি 8:30টার কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে নেই কেউ। জান্নাত পড়ানো শেষে বের হতে যাবে, মেঘও তখন পেছন পেছন পড়ার রুম থেকে বের হয়ে দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতেই আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্য উজ্জ্বল মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চিনে, কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই ছবি ছিল? জান্নাত হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে তো বাসায় দেখি না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়, তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলল, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো, নিরেট কণ্ঠে শোধালো, ও পড়ে তো ঠিক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী, আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট্ট করে শোধালো, খেয়েছো কিছু? বসো, খাবার খেয়ে যেও। জান্নাত তৎক্ষণাৎ বললেন, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না, আসি তাহলে। আজ ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও।
জান্নাত একগাল হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে যায়েন। আবির হালকা হেসে উত্তর দিল, সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফিজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। এদিকে মেঘের বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলছেন কেন? আবির ভাইও আবার হাসি মুখে বলছেন সময় পেলে যাবে। ওই আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করেন না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেননি। তাছাড়া জান্নাত আপুকে তো তানবীর ভাইয়া নিয়ে আসছিলেন। তাহলে আবির ভাই কিভাবে চিনেন? মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে। আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা রিমরিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথা চাড়া দিয়ে উঠেছে, যেগুলোর উত্তর শুধু আবির ভাই জানেন। ড্রয়িং রুমের কোথাও কেউ নেই। জান্নাত পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়, তাই এই সময় সবাই যে যার রুমেই থাকেন। অষ্টাদশীর পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইল। মেঘের এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপ্টে রয়েছে, শুষ্ক উষ্ঠদয় তীর করে কাঁপছে। এই অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে আবিরের মনে। টেনে হিঁচড়ে কোনো রকমে নিজেকে সামলে ঢোক গিলে কিছুটা শক্ত কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেঘের সরু নাক ক্রমে ক্রমে ফুঁসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শোধালো, আপনি জান্নাত আপুকে চেনেন? আবির ওপর নিচ মাথা নেড়ে শুধু। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আপনি কিভাবে চিনেন? আবির রাজভারী কণ্ঠে বলল, পরিচিত। মেঘ ভেতর ভেতর ক্ষিপ্ত হলো। অষ্টাদশীর চেহারায় পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথা চাড়া দিয়ে উঠেছে। একে গায়ের রং ফর্সা, তার ওপর রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘের। দেখে মনে হচ্ছে টোকা দিলেই রক্ত বের হয়ে পড়বে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? মেঘ চল শক্ত করে প্রশ্ন করল আবির। মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠ শুনে আটকে উঠছে না, কারণ অষ্টাদশীর আজ মাত্রাতিক রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধশক্তি হারিয়ে যায়। তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছুই দিয়ে শান্ত করানো যায় না, যতক্ষণ না নিজে থেকে শান্ত হয়। মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে, কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নিরেট কণ্ঠে শোধালো, আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। গুরুভার কণ্ঠে বলল, প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইল। মনের ভেতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক। মেঘের নীরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল, তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না, পড়াশোনায় মনোযোগ দে। তুই এখনো অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট, বয়স হয়নি এরকম করেন। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, মেঘ আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ আর যত তেজ তো শুধু আমার ওপরই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে ধমকে উঠল, জান্নাত কোথাকার কোনো মেয়ে না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। খবরদার যদি তাকে রাস্তার মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না, বলে রাখলাম। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয়তমা?
আর কিছু ভাবতে পারছে না মেঘ। চোখে সর্ষে ফুল দেখছে, হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে, তার আগেই মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি ওনাকে ভালোবাসেন? এতটুকু বলার পরেই আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চড় বসিয়ে দিল। আকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল, কথাটা শেষও করতে পারল না। মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে, বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে। স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে, একটা বারের জন্য গালে হাতও রাখল না। অনুভূতিরা যেন বিলীন হয়ে গেছে। রক্তভ্য চক্ষুদয় আবির ভাইয়ের চোখে নিবদ্ধ। আবির ভীষণ চটে গেছে, ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরল। রাগান্বিত কণ্ঠে বলল, যা বোঝার তা বুঝিস না, আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল, দরজার পাশে দেওয়ালে সবেগে ঘুষি বসিয়ে দিল। তা দেখে কেঁপে উঠল অষ্টাদশী। বাম হাত দিয়ে মেন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। দীর্ঘ সময় পার করে চোখ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। ততক্ষণে মালেহা খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালেহা খান মেঘকে দরজামুখী দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, কী রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ক্ষুধা লাগছে? মেঘ কিছুটা নড়ে উঠল, বড় আম্মুর দিকে না ঘুরেই শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আকলিমা খান মেঘকে যেতে দেখে ডাকলেন, মেঘ খাবি না? মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেঙে আসে আকাশ সম কষ্টে। চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যেই আবির ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবির ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি, আবির ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে, নিজের রাগ জেদ আর অভিমান আবির ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল, সেই আবির ভাই কিনা আজ 1 মাস হবার আগেই তাকে থাপ্পড় মারল, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্তপোক্ত চড়ে এখনো মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। বাম গালে 5 আঙুলের দাগ হয়ে আছে, রক্তবর্ণের সেই পাংশু। নিজের বিধ্বস্ত ধৃষ্টতা দেখে আটকে ওঠে মেঘ। মুখমণ্ডলের ন্যায় অষ্টাদশীর কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন অনুভূতিহীন কাঠখট্ট আবির ভাই। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আনমনে কি ভাবছে কে জানে, যে অষ্টাদশীর মনটাকে কাঁচের ভাঙা গ্লাসের মতো হাজার টুকরোতে পরিণত করেছে। কোথায় সে দুরূহ পুরুষ? আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলে গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো, আবির স্যার কি এখনও আসেনি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছেন। কি বলো? আবির আসছে অথচ আমায় ফাইল দিল না? চিন্তিত স্বরে বলল রাসেল। তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমের দিকে। আবিরের রুমের দরজা ধাক্কা দিতেই চোখে পড়ল বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার ওপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সম্পূর্ণ রুমে। সেগুলো এলোমেলো উঠছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। আবিরকে দেখা গেল না। আবিরকে দেখার জন্য রাসেল দরজায় দাঁড়িয়ে উকি দিল ভেতরে। জানালার পাশের দেওয়ালে আবির ও হিতেচ্ছা অনবরত ডান হাতে ঘুষি দিয়েই যাচ্ছে। বিস্ময় চোখে চাইল রাসেল। 1 সেকেন্ড দেরি না করে ছুটে গেল আবিরের কাছে। চেষ্টা করলো আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা শক্তিশালী সুডামদেহী আবিরের সাথে 5 ফিট 7 লম্বা রাসেলের শক্তি কোনো মতে কুলালো না। চেষ্টা ব্যর্থ হওয়ায় দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল আর চিৎকার দিয়ে ডাকে, রাকিব এদিকে আয়। ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারের শব্দে রাকিব সহসা দৌড়ে আসে। সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ আর কিছু কর্মচারী। রাকিব আর রাসেল টেনে হিঁচড়ে আবিরকে দেওয়াল থেকে দূরে সরিয়ে আনলো। আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতিমান হচ্ছে। শ্যাম বর্ণের মুখবিবর পরিবর্তন হলো ঘুটঘুটে আঁধারে। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঘামে ভেজা কপালে লেপ্টে আছে সামনের দিকের চুলগুলো।
পরনে সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, সাথে এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে। রাকিব মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো। আবিরের হাতের দিকে চাইলো। নীরব ছিন্ন ঘুষির কারণে আঙুলের হাতের কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে। রাকিব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেওয়ালে। সাদা রঙের দেওয়ালের কিছুটা অংশ বেড়ে রক্ত গড়িয়ে পড়েছে ফ্লোরে। রাকিব আঁতকে ওঠে, এক প্রকার চিৎকার দিয়ে বলল, রাসেল, ফার্স্ট এড বক্স বের কর তাড়াতাড়ি। আবির এখনো জোর করছে চেয়ার থেকে ওঠার, কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে ঝাপটে ধরে পিতাব কণ্ঠে আর্তনাদ করে উঠল। তপ্ত স্বরে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন আবির? আবির সহসা চিৎকার দিয়ে বলল, ছাড় আমাকে। আবিরের রুষ্ট কণ্ঠের চিৎকারে কিছুটা নড়ে উঠল রাকিব, কিন্তু তারপরেও ছাড়ল না। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল আমায়। আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার রাকিব আর একটু শক্ত করে আবিরকে চেপে ধরে। নীরের কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর আবির। আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে। আবিরে রক্তবর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল ক্রোধ মিশ্রিত এক ফোঁটা জল। রাসেল ফার্স্ট এড বক্স নিয়ে আসছে। দরজায় দাঁড়ানো দুই একজন প্রশ্ন করছে, কি হয়েছে স্যারের? কি হয়েছে স্যারের? কোনো সমস্যা স্যার? আবির তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নিদৃষ্টিতে চাইল। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। রাকিব রাসেলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওই দিকে যা, আমি আছি আবিরের কাছে। রাসেল চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। রাকিব শুধু মাথা দোলালো। রাসেল এক সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যার যার কাজে চলে গেল। আবির চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটার কি অবস্থা করেছিস। আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলেছি রাকিব। সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না। রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি করেছিস তুই? আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে। পুনরায় দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলছি। রাকিব আঁতকে ওঠে শুধালো, কি? তুই মেঘকে মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু। রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আহত করছে। ভুরু গুটিয়ে রাকিব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমায় জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টাপাল্টা বলা শুরু করেছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কি বলছিস আবির? জান্নাতের জন্য তুই মেঘকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে রাকিব। আমি মেঘকে মারতে চাইনি, বিশ্বাস কর। ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো, আমি জান্নাতকে ভালোবাসি কি না। এই কথাটা সহ্য করতে পারিনি। রাকিব তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। আবির বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনোকষ্টে শুধালো, আমি এখন কি করব রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কিছুটা ভেবে বলল, দেখ এখন তো মেঘ আগের মতো নেই। এখন তো মেঘও তোর প্রতি পসেসিভ। এই জন্যই তো আজকে এভাবে রিয়েক্ট করেছে। আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে। আবির খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস মেঘ খুবই জেদি। এটাই আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না, তাহলে এই জীবনে আর কোনো দিনও কথা বলবে না। রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করল, বাই দ্য ওয়ে, কয়টা থাপ্পড় দিয়েছিস? আবির তপ্ত স্বরে বলল, একটা। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, কিছু হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস? মেঘ কি আর পড়তে চাইবে ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, 2 দিন পর পর ওর জন্য টিচার কোথায় থেকে খুঁজবো আমি? ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব কোমল কণ্ঠে বলল, আচ্ছা সেসব পরে দেখা যাবে, এখন চল হাসপাতালে যাই একটু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, কেন? হাসপাতালে যাব কেন? রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, এতটা কেটেছে, কোনো সমস্যা হয় যদি? ডাক্তার দেখালে ভালো হতো না? আবির সংকটজনক স্বরে উত্তর দিল,
এটা আমার শাস্তি। রাকিব খুব ভালো করে জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না, তাই আর জোর করেনি। রাকিব চিন্তিত স্বরে বলল, এখন কি বাসায় যাবি? দিয়ে আসবো তোকে? আবির এক পলক তাকালো দেওয়ালে লাগানো ঘড়ির দিকে। 10টা বাজতেছে। গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, কি করব বুঝতে পারছি না। মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি। রাকিব জানালার দিকে চেয়ে বলল, বাহিরে তো বৃষ্টি হচ্ছে, একটু ওয়েট কর তাহলে, বৃষ্টি কমলে আমি দিয়ে আসবনি। আবির পকেট থেকে ফোন বের করে তানবীরকে কল করলো। প্রথমেই রিসিভ হলো কল। তানবীর কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কোথায় তুই? তানবীর স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? আবির নিরেট কণ্ঠে জবাব দিল, এমনি। তানবীর চিন্তিত স্বরে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আবির গলা খাকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। কল কেটে মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের ওপর রেখে চেয়ারে হেলান দিল। রাকিবও আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকনির দিকে তাকালো। ধীর গতিতে হেঁটে গেল বেলকনিতে। গ্রিল ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরের ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে, বাতাসের সাথে বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে মেঘের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। হঠাৎ ভেতরটা ছটপটিয়ে ওঠে। নিজের ভেতরে থাকা এক আকাশসম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে মেঘেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যেই অষ্টাদশী গত 17 বছর রাতের বেলা একা ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ রাত 9টার পর একা ছাদে চলে গেছে। ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা। বৃষ্টির পানির তোপে ধীরে ধীরে কোমর ছাড়িয়ে নিচে নামতে থাকে চুলে। মেঘ আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্তের উঁচু উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘদের ছাদে। লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকাতেই বুঝতে পারে এগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘও সম্পূর্ণ ছাদে হাঁটছে। হাঁটতে হাঁটতে ছাদের এক পাশে রাখা বেতের সোফাগুলোর একটাতে বসে পড়ল। হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে। মেঘ আকাশের পানি তাকিয়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার জীবনে তো হিটলার স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্বই ছিল না, তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ? আমি এখন কি করব? একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে। আক্ষি পল্লব বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। তার সাথে বৃষ্টি পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শোধালো, আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না?